গল্পের নাম তুমি আসবে বলে। পর্ব সংখ্যা ২, লেখা ইভা রহমান। সময় পেরিয়ে ১ বছরের কোঠাতে এসে সামিল। এই ১ বছরে হিয়া যতটা পেরেছে নিজেকে শক্ত করে সমাজের মানুষের করা কটূক্তিতে পিছনে ফেলে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করেছে। তার মেরুদণ্ড যে কতটা শক্তিশালী তা সে সবাইকে বুঝিয়ে দিয়েছে। কিন্তু আজও প্রতি রাতে তাকে বিহানের শেষ কথাগুলো বড্ড ভাবিয়ে তোলে। এতদিনে সে এটা খুব ভালো করে বুঝে গেছে, বিহানের প্রতি তার কখনো কোনো ভালোবাসা জন্মেনি, বরং বিহানের প্রতি তার যে অনুভূতি ছিল সেটা শুধু শুধু একটা নিরাপদ আশ্রয় ঠিকানা। সে বিহানকে ভালোবাসে বিয়ে করতে চেয়েছিল ঠিকই, কিন্তু ভালোবাসার উপর ছিল তার একটা নিরাপদ আশ্রয় পাবার বাসনা। হ্যাঁ, তবে বিয়ে হলে একদিন ঠিকই বিহানের প্রতি তার সত্যিকারের অর্থে ভালোবাসা জন্মাতো, কিন্তু সেটা যখন আর হয়নি তা সে ঘুরে বালি চিন্তা করে আর লাভ কি। তাই হিয়া আর চায় না বিহান তার জীবনে আর কখনো ফিরে আসুক, কিন্তু সে চায় আসল সত্যটা জানতে। সে জানতে চায় শুধু কি পরিস্থিতির চাপে পড়ে বিহান এই সিদ্ধান্তটা নিয়েছে, নাকি সব কিছুর পিছনে দায়ী উজান শাহরিয়ার বলে সেই নরপশুটা, যে মানুষকে মানুষ বলে গণ্য করতে জানে না। এই একটা বছরে বিহানের প্রতি হিয়ার যতটা না ঘেন্না জন্মেছে, তার চাইতে উজানের প্রতি তার মনে আশা তিক্ততা হিয়ার মনের পরতে পরতে স্তূপ আকারে বাসা বেঁধে পাহাড় সমান আকার ধারণ করেছে। ঘুম থেকে উঠে খবরের কাগজের নকশার পৃষ্ঠায় চোখ পড়ল হিয়ার। বাহ, এবারে নকশার ডিজাইনগুলো সত্যি অনেক মন করা বলে মনে হচ্ছে। পেপারটা হাতে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকলো হিয়া। জামার ডিজাইনগুলো তার মনে বড্ড ভালো লেগেছে। টুকিটাকি হাতের কাজ জানায় হিয়া ঠিক করে এবারে বৈশাখে এরকমই একটা জামা বানিয়ে সে উপহার দেবে তার ফুফাতো বোন বুলিকে। তাই পৃষ্ঠাটাকে পেপার থেকে তুলে নিতেই হঠাৎই হিয়ার চোখ যায় চাকরির বিজ্ঞপ্তির পাতাতে। উজান বলে লেখা নাম, তার দিকে চোখ পড়তে চোখ আটকে যায় তার। শান্ত হয়ে বসে বিজ্ঞপ্তিটা পড়তে গিয়ে হিয়া পেয়ে যায় তার সেই তাসের তুরুপ। উজান শাহরিয়ারের বড় বোনের ১ বছরের বাচ্চা আর তার মধ্যবয়স্ক দাদিমণির দেখাশোনার জন্য একজন আয়ার প্রয়োজন। যার নার্সিং বিষয়ে জ্ঞান আছে তাকে এই কাজের জন্য দেখেশুনে নিয়োগ দেওয়া হবে। তবে সেই মেয়েকে উচ্চ মাধ্যমিকের কোঠা শেষ করতে হবে আর নিয়ম অনুযায়ী তাকে তাদের বাড়িতেই থাকতে হবে। বিজ্ঞপ্তিটা পড়ে খবরের কাগজটাকে হাতে নিয়ে হিয়া প্রায় বেশ কিছুক্ষণ নিজের রুমে পায়চারি করলো। এই সুযোগটাই তো সে চেয়ে এসেছিল প্রতিদিন। অনেক ভেবেচিন্তে হিয়া সিদ্ধান্ত নিল সে এই কাজের জন্য অ্যাপ্লাই করবে। যেই বলা সেই কাজ। ওখানে লিখে দেওয়া নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে হিয়া তার যাবতীয় ডিটেলস দিয়ে ফর্মটা পূরণ করে তবে শান্ত হলো। যদি সে সিলেক্ট হয়ে যায় তাহলে যেমন শাহরিয়ারের বাড়িতে গিয়ে বিহানের খোঁজ পাওয়া যাবে, অমনি সে এই সত্য মিথ্যার বেড়াজাল থেকে আসল ঘটনা উন্মোচন করতে সক্ষম হবে। সাথে হিয়া এটাও ঠিক করে নেয়, যদি তার এই করুণ পরিণতির জন্য উজান বলে লোকটা সত্যি দায়ী থাকে, তাহলে সে উজানকেও ঠিক সেরকমই আঘাত দিয়ে বুঝিয়ে দেবে প্রতারণা ঠিক কী জিনিস। কোনো মেয়েকে ঘন্টার পর ঘন্টা বউ সাজিয়ে কাজে অফিসে বসিয়ে রাখা কতটা হৃদয় বিদারক। হিয়ার যাবতীয় ডিটেলস দেখে শাহরিয়ার বাড়ির ম্যানেজার তার ফর্মটাকে অ্যাপ্রুভ করে দিয়ে আগামী সপ্তাহের বুধবার হিয়াকে ইন্টারভিউর জন্য ডাক পাঠালো। আর সেই উদ্দেশ্যে হিয়া এখন প্রস্তুত তার গন্তব্যের পথে রওনা দিতে। আমার খুব ভয় হচ্ছে তোর জন্য হিয়া। কি করে একটা অচেনা শহরে তুই একা একা এভাবে? কোনো ভয় নেই, এতটা দুর্বল আমি নই অর্পা। তুই শুধু এদিকে ওষুধ জেঠু আর ফুপুকে দেখে রাখিস, ওরা যেন কেউ করে এটা টের না পায় যে আমি বিহানের খোঁজ নিতে বা উজান বলে লোকটার থেকে প্রতিশোধ তুলতে তাদের শহরে পাড়ি জমাচ্ছি। তুই পারবি তো হিয়া? শুনেছি ওজান বলে লোকটা নাকি খুবই বদমেজাজি, তার সব সহ্য হয়, কিন্তু প্রতারণার মিথ্যে তিনি দু চোখে সহ্য করতে পারে না। যদি তুই ধরা পড়ে যাস তখন? ধরা পড়ে গেলেও সমস্যা নেই, দাদিকে বলে মনে নেই তোর? ছেলেদের কাবু করার জন্য মেয়েদের দুটো অস্ত্র আছে, এক তাদের মুখের হাসি আর দুই চোখের জল। হাসি দিয়ে সব ছেলেকে কাবু করা না গেলেও প্রত্যেক নারীর চোখের জলের কাছে হার মানতে বাধ্য এই পুরুষ জাতি। এটা ছেলে মানুষই হিয়া, আমার জীবনটাই তো ছেলে মানুষই হয়ে ভোগের বস্তু হিসেবে এখন সবার হাসির পাত্র হয়ে দাঁড়িয়েছে অর্পা।
হোক না আর একটু ছেলেমানুষি। আমার জীবনটাই তো ছেলেমানুষ হয়ে ভোগের বস্তু হিসেবে এখন সবার হাসি পাত্র হয়ে দাঁড়িয়েছে অর্পা। হোক না আর একটু ছেলেমানুষি। হিয়া অস্ফুট, তবে যা করবি সাবধানে, আর গিয়ে আমাকে ফোন দিস কিন্তু। আর বাড়িতে যেন কেউ না জানে বিষয়টা, কেউ না মানে কেউ না, কেমন? সব পেরিয়ে হিয়া এসে পৌঁছালো তার গন্তব্যে। পা রাখলো উজান শাহরিয়ারের শহরে, তাদের এলাকায়। কথা ছিল শহরের এই নামকরা কাঁচা বাজারের সমানটাতে বাড়ির ম্যানেজার হিয়াকে নিতে আসবে, কিন্তু দীর্ঘ 1 ঘন্টা অপেক্ষা করবার পরেও সেই ম্যানেজারের খোঁজ নেই। উপরন্তু আর কিছু ভেবে না পেয়ে হিয়ার সিদ্ধান্ত নিল সে একাই ঠিকানা খুঁজে শাহরিয়ার কুঞ্জে গিয়ে পৌঁছাবে। যদিও সে ঠিকানা জানে, তবুও একদম নিশ্চিত হবার জন্যই সে একটু সামনে গিয়ে একজন ভদ্রলোককে জিজ্ঞেস করলো, দয়া করে শাহরিয়ার কুঞ্জটা এখান থেকে কোন দিকটায় একটু বলতে পারবেন? লোকটা কথাটা কানে নিতে বিস্মিত চোখে হিয়ার দিকে তাকিয়ে আরেকবার হিয়ার পিছনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে তাকালো। কিছু না বলে দ্রুত জায়গায় প্রস্থান নিতে হিয়া একটু অপ্রস্তুত হয়ে গেল। লোকটা তার দিকে ওভাবে তাকিয়ে কিছু না বলে চলে গেল কেন? নিজের মনে আসা প্রশ্নটাকে তুচ্ছ করে হিয়ার সামনে দাঁড়িয়ে থাকা আরেকজন ভদ্রমহিলার কাছে ঠিকানা জানতে চাওয়ায় উনিও হালকা হেসে দিয়ে সামনের দিকে পা বাড়ালো। ব্যাপারটা কিছু বুঝলো না হিয়া। বিহান তো বলেছিল শহরে নাকি শাহরিয়ার কুঞ্জ বলতে সবাই এক নামে চিনে, তাহলে সবাই এরকম করছে কিসের জন্য? হিয়ার মনের উথাল পাতাল ঢেউটাকে আর বইতে না দিয়েই পিছন থেকে এক পুরুষালী কণ্ঠ ডেকে উঠল হিয়াকে। হিয়া পিছন ফিরতে দেখতে পারে তার ঠিক 1 হাত দূরে দাঁড়িয়ে আছে এক সুঠাম দেহের সুপুরুষ, সাদা পাঞ্জাবির সাথে সাদা চুড়িদার, হাতে এক ব্ল্যাক ঘড়ি, চুলগুলো নিয়ম করে আঁচড়ানো, গায়ের রং যথেষ্ট সুন্দর, সাথে সেই চওড়া ছাতি, বলিষ্ঠ তেজ, সাধারণ কিন্তু পরিপাটি পরিমার্জিত সাজসজ্জা যে কোনো নারী মনকে আকর্ষণ করতে যথেষ্ট। নিজের চোখটাকে সামলে নিয়ে হিয়া এবার কথা শুরু করলো। তাকে হঠাৎ এভাবে পেছন থেকে ডাকার কারণ? জি, কিছু বলবেন? আপনি কি মিস হিয়া মুনতাসির বলছেন? জি বলছি। আপনি কি আজ নার্স হিসেবে ইন্টারভিউ দিতে শাহরিয়ার কুঞ্জে এসেছেন? জি, কিন্তু আপনার পরিচয়? জি, আমি উজান শাহরিয়ার, শাহরিয়ার বাড়ির বড় ছেলে বলছি। কথাটা শোনা মাত্রই থমকে যায় হিয়া। যে মানুষটাকে দেখার জন্যই তার এত দূরযাত্রা, এতক্ষণ কিনা সেই মানুষটার সামনেই সে দাঁড়িয়েছিল। ও মানুষগুলো এজন্যই বোধহয় তার প্রশ্নের উত্তরে এরকম বিস্ময় নিয়ে তাকিয়েছিল। হিয়া ভাবতে পারেনি উজান এতটা সুদর্শন দেখতে হবে। বিহানের ভাষ্যমতে তো উজান দেখতে বখাটে টাইপ ছেলেদের মতো হবার কথা, কিন্তু এই কণ্ঠে যে এক অন্যরকম গাম্ভীর্য দেখা পাচ্ছে সে কাঙ্ক্ষিত ব্যক্তিটি যাকে সে স্বপ্নে চেয়ে এসেছিল এতদিন। কি জানি উজান হয়তো শুধুই সুদর্শনের ভাণ্ডার, তার আচরণটাও যে ঠিক কতখানি খাঁটি এবার সেটাও না হয় আস্তে আস্তে করে যাচাই করে নেওয়া যাবে। আচ্ছা বুঝলাম, আপনার বাড়ি থেকে আমাকে নিতে আসার কথা ছিল। আমি দীর্ঘ 1 ঘন্টা ধরে আপনাদের ম্যানেজারের অপেক্ষায় দাঁড়িয়ে আছি, কিন্তু সে নেই। আমি আন্তরিকভাবে সেজন্য দুঃখিত। আপনি আমাদের বাড়িতে ইন্টারভিউ দিতে এসেছেন, সেই হিসাবে আপনি আমাদের বাড়ির অতিথি। আপনাকে নিতে আসার ব্যাপারে আমাদের আরও সচেতন হওয়া দরকার ছিল। আপনি আমার গাড়িতে বসুন, আমি আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসছি। আপনি কোনো সমস্যা? না, বলুন কোথায় বসতে হবে? উজান গাড়ির দরজা খুলে হিয়াকে বসতে দিয়ে নিজে হিয়ার হাতের ব্যাগটা পিছন গিয়ে রেখে আসে। বাজারের লোকগুলোর সাথে দু একটা জরুরি কথা বলে নিয়ে উজান এসে ড্রাইভিং সিটে বসে যায়। গাড়ি স্টার্ট দিতে যাবে অমনি সে খেয়াল করে হিয়ার সিট বেল্টটা লাগানো নেই। উজান অনুরোধের সুরে বলে ওঠে, কাইন্ডলি যদি সিট বেল্টটা লাগিয়ে নিতেন। উজানের কথা অনুযায়ী হিয়া সিট বেল্টটা হাতে নেয় ঠিকই, কিন্তু এটা কি করে লাগাতে হয় তা তো হিয়া জানে না। যদি কিছু মনে না করেন, আমি কি সিট বেল্টটা লাগাতে আপনাকে সাহায্য করতে পারি? জি, মানে আমি। হিয়াকে খানিকটা অপ্রস্তুত দেখে উজান নিজে হিয়ার দিকে ঝুঁকে এসে সিট বেল্টটা লাগিয়ে দিতে থাকে। আর উজানকে নিজের এত কাছে আসতে দেখে হিয়া খানিকটা ভয় পেয়ে যায়। উজান এই গাড়ির মধ্যে ওর কোনো ক্ষতি করে দেবে তা না তো? বিয়ান তো বলেছিল উজান বিয়ে সংসার এসবে বিশ্বাস না করলেও মেয়ে নিয়ে ফুর্তি করতে তার জুড়ি মেলা ভাব। ভয়ে নিজের সিটে কুঁচকে গিয়ে আরও জড়সড় হয়ে যায় হিয়া। না, প্রথমেই এত দুর্বল হয়ে গেলে তাকে চলবে না।
সে যে কাজের জন্য এত দূরে এসেছে সে বিষয়ে তাকে পরিষ্কার সবটা জানতে হবে। হেয়ার সিট বেল্টটা লাগিয়ে দিয়ে উজান গাড়ি ড্রাইভ করতে শুরু করলো। উজানের কানে ছিল ব্লুটুথ, সেটা দিয়েই সে কথা বলতে শুরু করলো তার সহযোগী নিবিড়ের সাথে। তুমি খুব ভালো করে জানো নিবিড়, দায়িত্বে অবহেলা আমি একদমই পছন্দ করি না। তার উপর উনি এত দূর থেকে একটা দীর্ঘ জার্নি করে এসে এভাবে একটা মন ঘন্টা বাজারের সামনে দাঁড়িয়েছিলে। এটা শাহরিয়ার পরিবারের জন্য কতটা অপমানজনক তুমি বুঝো? সরি স্যার, আমি ঠিক সময়ে গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু মাঝপথে আমি কোনো এক্সকিউজ শুনতে ইচ্ছুক নই নিবিড়। আই হোপ এরপর থেকে তুমি তোমার কাজের প্রতি আরও দায়িত্বশীল হবে। কথাটা বলেই অপর পাশ থেকে আর কিছু শোনার প্রয়োজনটুকু বোধ না করেই ওজান ফোনটা কেটে দিল। তার চোখ মুখ দেখে এটা স্পষ্ট যে নিবিড়ের থেকে এরকম একটা কাজ কখনোই সে আশা করেনি। নিবিড়ের এই কাজে সে ভীষণ আশাহত। আপনি ওনাকে এভাবে না বললেও পারতেন। মানুষের তো সমস্যা থাকতেই পারে। তবে হ্যাঁ, উনি যদি আমাকে ফোন করে ব্যাপারটা বলতেও তাহলে আমি অপেক্ষা না করে ঠিক ঠিকানা খুঁজে পৌঁছে যেতে পারতাম। আপনি শহরে নতুন, এতটাও নিজের উপর কনফিডেন্স থাকা উচিত নয়। আপনার বায়োডাটা দেখে যা বুঝলাম আপনি ইংলিশে অনার্স করেছেন, তা হঠাৎ পড়াশোনার পাশাপাশি এই কাজে যোগ দিতে চাইছেন? আসলে সত্যি বলতে আমি অনাথ। ফুপুর বাড়িতে ছোট থেকে মানুষ, ছোট করে চেষ্টা করে নিজের যতটুকু সামর্থ্য তা দিয়ে পরিবারে কিছু সহায়তা করতে। আর পরীক্ষা যেহেতু বছরে একদম শেষে, তাই ভাবলাম বাড়িতে বসে থেকে আর করবোটা কি। আর যেহেতু ওষুধ জেঠুর সাথে কাজ করে নার্সিংয়ের জ্ঞানটুকু জানা আছে, তাই আর সাত পাঁচ না ভেবে অ্যাপ্লাই করে ফেললাম। দুঃখিত, আমি জানতাম না আপনি অনাথ। আর দ্বিতীয়ত আপনার কাজের প্রতি আগ্রহ দেখে জিনিসটা ভালো লাগলো। ধন্যবাদ। আচ্ছা, আপনি কি করে বুঝলেন যে আমি সেই মেয়ে যে আপনাদের বাড়িতে ইন্টারভিউ দিতে এসেছি? এই শহরে প্রত্যেকটা মানুষ আমাদের, বিশেষত আমাকে চেনেন। আর আপনি যেভাবে ব্যাগে হাতে নিয়ে সবাইকে জিজ্ঞেস করছিলেন, তাই আমি আন্দাজ করে বললাম যে আর নিবিড়েরও তো আপনাকে এখানে নিতে আসার কথা ছিল। ও, তা ঠিক। আপনার কোয়ালিফিকেশন দেখে আপনাকে আমার পছন্দ হয়েছে। এখন সবটা দাদিমণির হাতে। উনি আপনাকে দেখে পছন্দ করলে আপনার চাকরিটা কনফার্ম। আমি চেষ্টা করব আপনার দাদির মন রাখতে। আর যে বাচ্চাটার কথা লেখা ছিল, কে স্পর্শ, সে আমার বড় বোনের ছেলে। অ্যাক্সিডেন্টের সময় আপুকে হারিয়ে সে এখন আমাদের কাছে মানুষ। আচ্ছা, আর স্পর্শের বাবা স্পর্শকে গ্রহণ করতে অস্বীকার জানায়। দাদিমণি আর চায়নি ব্যাপারটা জল ঘোলা হোক, তাই সেই স্পর্শ আমাদের সাথে থাকে। হে একটা দম ছাড়লো, খুলে রাখা জানালার দিকে তাকিয়ে আনমনে বলে উঠল, জীবনটা সত্যি কত অদ্ভুত, তাই না? আমার বাবা মা নেই বলে আমি অনাথ, আর স্পর্শের বাবার থেকেও সে। জীবনটা সত্যি খুব অদ্ভুত। আসুন, বাড়ি এসে গেছে, নামুন এবার সাবধানে। জি, নামছে।